হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ইউ অল ইন WBPSC ওয়ালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের WBCS মেইনস এক্সামিনেশন খুব ভালো হয়েছে। আজকে আমরা পেপার 2 অর্থাৎ ইংলিশ পেপার অ্যানালাইসিস করব এবং অনেকে ইতিমধ্যে আমাকে জানিয়েছো যে সমস্ত বেসিক বা কমন টপিক আমি তোমাদের দিয়ে থাকি রিপোর্ট এবং এসের জন্য রেডি করতে, যাতে দুটোতেই কাজে লেগে যায়, সেরকম কিছু টপিক তোমরা কমনও পেয়েছো এবং অনেকের এক্সামিনেশন ভালো হয়েছে। তো আজকে আমরা দেখবো যে কোন কোন টপিক খুবই ইজি ছিল, কিভাবে লিখলে আমরা আরো বেশি নাম্বার গেইন করতে পারতাম, বা এইভাবে লিখেছি আমরা আরো ভালো নাম্বার পেতেও পারি। তো সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এবং কোন কোন টপিক গুলো একটু ডিফিকাল্ট কারোর কাছে মনে হতে পারে, তো সেটাও কিন্তু আমি আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো পেপার 2 অর্থাৎ যেখানে আমরা ইংলিশের ডেসক্রিপটিভ পেপার দিয়ে থাকি, 200টা নাম্বার আমাদের কাছে থাকে, তাই তো 200 নাম্বার আমরা দিয়ে থাকি। এই 200 নাম্বারের মধ্যে আমাদের যে টপিক গুলোর উপর লেখা প্র্যাকটিস করতে হয়, তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে লেটার, রাইট, যেখানে আমরা 40 নাম্বার পেয়ে থাকি, অপশনও দিয়েছিল। নেক্সট আমরা দেখেছি রিপোর্ট, রিপোর্টেও 40 নাম্বার থাকে। নেক্সট হচ্ছে এসে, কম্পোজিশন এসছিল কি এসে এসছিল সেটা আমরা যখন পেপারে পৌঁছাবো তখন আমরা জেনে নেব। নেক্সট হচ্ছে আমরা দেখব ট্রান্সলেশন, ট্রান্সলেশনও 40 থাকে, আর প্রেসিং। তাহলে এই টপিক গুলো আমাকে লিখতে হয় পেপার 2 তে। এবং কোন কোন গুলো ইজি এসেছিল, কি এসেছিল, চলো সেই বৃত্তান্ত আমরা দেখবো। এবার অনেকে মনে হতে পারে কেন আমি এসে বা কম্পোজিশন আলাদা বলছি। আমার ক্লাসে কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের আলোচনা করে বুঝিয়েছিলাম যে এসে আমরা কখন বলতে পারি যে টপিকে লেখা দেওয়া হয়েছে, বা কম্পোজিশন আমরা কখন বলতে পারি। তো সেই সমস্ত বিস্তারিত আলোচনা হয়েছে এবং কোয়েশ্চেন পেপার দেখে আমার যেটা মনে হয়েছে যে সেখানে এসে এবং কম্পোজিশন দুটোই ছিল, কিন্তু হেডিং দেওয়া ছিল কম্পোজিশন। যাই হোক, সেটাও আমরা দেখে নেব। তো প্রথমেই দেখো, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন পেপার এবং যেটা দেখে প্রত্যেকের মুখে হাসি ফুটতে পারে বা ফুটে ছিল আশা করতে পারি। কেন? কারণ দেখো, প্রথম আমরা যখন এক্সামিনেশন হলে ঢুকি তখন আমাদের মনে অনেক রকম ভয় কাজ করে, কি হবে পেপার, কেমন হবে পরীক্ষা, এসব সমস্ত রকম জিনিসপত্র চলতে থাকে আমাদের মাথায়। তো প্রথমেই যখন আমাদের একটা কোয়েশ্চেন পেপার হাতে আসে, প্রথমের প্রশ্নের দিকে চোখ করে, তখন সেটা অনেকটাই আমাদের স্ট্রেস রিলিফ বা বাড়িয়ে দেওয়ার কারণও হতে পারে। তো এবার 2023 এর এক্সামিনেশনের পেপার হাতে পেয়ে আমার মনে হয় যে অনেক স্টুডেন্টদের স্ট্রেসটা রিলিভ হয়ে গেছে। কেন? কারণ প্রথমেই প্রশ্নটাই ছিল অবাক করা। কারণ প্রথমের প্রশ্নে যে দুটো ফর্মাল লেটার এসেছিল আমাদের কাছে, দুটো ইজি টপিক ছিল, তাই না? দুটোই ফর্মাল লেটার থেকে দেওয়া হয়েছিল এবং দুটো টপিকই বাবা আমরা ইজি পেয়েছি, অ্যাপ্লিকেশনের উপর ছিল। তো দেখা যাক কি ছিল। দেখো, প্রথমে যে টপিকটা ছিল সেখানে হচ্ছে আমাকে ইকোনমিক্যালি উইকার সেকশনের যে সার্টিফিকেট, তো সেই সার্টিফিকেট ইস্যু করার জন্য আমি হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিএম কে হচ্ছে আমি লেটার লিখতে হবে বা চিঠি লিখতে হবে, এবং যেখানে আমার যত নেসেসারি ডকুমেন্টস দরকার ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য, তো সেগুলো কিন্তু মেনশন করতে হবে। এবার চলে আসি যে আমরা জানি যে লেটার কিন্তু আমাকে 150 ওয়ার্ডস এর মধ্যে কমপ্লিট করতে হবে। আমাকে এখানে বলেও দিচ্ছে যে আমার কাছে সব নেসেসারি ডকুমেন্টস আছে, যাতে করে আমার ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট কে ইস্যু করতে কোনো অসুবিধা না হয়। তো সেগুলোকেও আমাকে মেনশন করতে হবে। তো এখানে একটু আমাদের মাথাকে কাজে লাগাতে হবে যে আমরা ডিটেলসে লিখবো যে আমার এটা আছে, এই হচ্ছে আমার ওই, এই হচ্ছে আমার সেই, এইভাবে যদি আমার লিখে যদি দেখো যে হ্যাঁ আমার 150 ওয়ার্ডস এর মধ্যে নেমে যাচ্ছে, তাহলে ইউ ক্যান ডু দ্যাট। আর যদি মনে হয় যে না আমি এইভাবেও লিখতে পারি যে এই নেসেসারি ডকুমেন্টস গুলো যেগুলো প্রয়োজনীয়তা রয়েছে আমার সার্টিফিকেট কে ইস্যু করার জন্য, তো সেইগুলো আমি পয়েন্ট করে আমি লিখে দিচ্ছি, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ক্রিয়েট ওয়েতে, একদম কম্পোজড ওয়েতে যদি তুমি লেখো, যে কোনো রকম স্টাইল অফ রাইটিং তোমার হোক না কেন, তুমি ভালো নাম্বার গেইন করতে পারবে। তো আমার মনে হয় টু দা পয়েন্ট সুন্দরভাবে পয়েন্ট করে যদি আমি লিখি, তাহলে এটাতে ভালো নাম্বার গেইন করা যায়। নেক্সট চলে আসো, এটাকে আমি আরো ডিটেলস আলোচনা করবো, আগে অপশন দেখে নিই। হচ্ছে আমাদের যে লেটার ছিল সেটা হচ্ছে, দেখো ইউর অ্যান অ্যাসপিরেন্ট অফ সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেটা তোমরা অবশ্যই। তো সেই সিভিল সার্ভিস এক্সামিনেশনে থাকাকালীন দেখো তোমাদের কত রকম চাহিদা থাকে। যখন আমরা কোনো ইনস্টিটিউটে যুক্ত হই, আমরা অনেক কিছু আশা নিয়ে যুক্ত হই যে এই জিনিসগুলো পাবো বা এই ফেসিলিটি পেলে আমরা আমাদের যে
প্রিপারেশন সেটাকে এনহান্স করতে পারবো, তাই তো? সেই সেই প্রিপারেশনকে এনহান্স করার জন্য তুমি একটা যে সেন্টারে যুক্ত হতে চাইছো, এখানে সেন্টারের নাম লিখে দিয়েছে, খুব ভালো জিনিস, এবং সেখানে প্লেসও মেনশন করা আছে সল্টলেক কলকাতায়, and that is Satyendranath Tegar Civil Service Study Center। তো সেটা যখন লেখা আছে তুমি সময় লেটারে সেটাকে কি করতে পারবে, মেনশন করতে পারবে। এখানে কিন্তু XYZ বা ABC তোমার প্লেসের ক্ষেত্রে লিখতে হবে না, এন্ড তোমরা কিন্তু ডাইরেক্ট নাম এবং প্লেস দিতে পারবে যেহেতু এখানে মেনশন করা আছে। নেক্সট দেখো এখানে তুমি যে হোস্টেল ফ্যাসিলিটি, লাইব্রেরি এবং দেখো আদার ফ্যাসিলিটিস প্রোভাইডেড দেয়ার, এটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাইছো, কেন করতে চাইছো? যাতে তুমি নিজের পড়াশোনাকে বা নিজের যে প্রিপারেশন রয়েছে সেটাকে এনহান্স করতে চাইছো, তো সেই কারণে তুমি এই ফ্যাসিলিটি পেতে চাইছো। তো এই যে আদার ফ্যাসিলিটিস আছে সেখানে তুমি লিখে দাও যে আমি হচ্ছে ইন্টারভিউ আর গাইডেন্স চাইছি, ইন্টারভিউ রাউন্ডে যাওয়ার আগে আমার প্রিপারেশন যেন ঠিকঠাক হয় সেটা আমি চাইছি, আমি মক টেস্ট চাইছি, আমি হচ্ছে পিয়ার টু পিয়ার কনভারসেশন চাইছি। তো এই জিনিসগুলোকে যে জিনিসগুলো তোমরা চাও তোমাদের প্রিপারেশনে যে কোনো জায়গায় যুক্ত হওয়ার আগে, তো সেগুলো কিন্তু তুমি যেহেতু অ্যাসপিরেন্ট এবং তুমিও সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, তো সেই কারণে তোমার প্লটে দাঁড়িয়ে তুমি কিন্তু এই লেটারটাকেও খুব ভালোভাবে কি করতে পারবে, অ্যাটেন্ড করতে পারবে এবং লিখতে পারবে, এবং সেটাও মনে রাখতে হবে আমাকে 150 ওয়ার্ডস এর মধ্যে লিখে ফেলতে হবে। ঠিক আছে, চলো কিছু আলোচনা করা যাক। এবার আমি প্রথমে যে লেটারটা চলে আসি, প্রথমে যে ফর্মাল লেটারটা যেখানে অ্যাপ্লিকেশন আমাকে লিখতে হচ্ছে, এবং সেখানে আমি সাবজেক্ট আমাকে চুজ করতেই হবে, কারণ জানো ফর্মাল লেটারে লিখতে হলে আমি তো প্রথমেই বলে দিয়েছি যে আমাকে কি লিখতে হবে না, প্রথমেই হচ্ছে কাকে আমি চিঠি লিখছি সেটা আমাকে আগে ক্লিয়ার করতে হবে, যে টু লিখে তারপর হচ্ছে তো একেবারে কিন্তু এডিএম লিখে দিও, টু দা বলে তারপরে হচ্ছে এডিএম মানে কি সেটা লেখো, পুরোটাই লেখো যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তো এডিএম লিখে ফেলো। যদি তুমি এডিএম লিখে ফেলো তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। ফুল ফর্মটা লেখো, ফুল নেমটা লেখো, তার ডেজিগনেশনটা লেখো, লিখে তারপরে হচ্ছে তুমি ব্র্যাকেটে এডিএম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, লিখলে তারপর তুমি লিখলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অফিস, নিচে আমার কি থাকবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অফিস, দেন আমার থাকবে এবিসি, দেন আমার থাকবে কি এবিসি। আমি লিখবো না ওয়েস্ট বেঙ্গল, আমি লিখবো না কোনো ডিস্ট্রিক্ট, আমি স্টেটও লিখবো না, ডিস্ট্রিক্টও মেনশন করবো না, আমি জাস্ট এবিসি লিখবো। ঠিক আছে, বোঝা গেল, লেখা হয়ে গেল। এবার আমি জানি যে এই যে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য যে সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, সেটা কিন্তু এখন অনলাইনে আমরা রিসেন্ট যদি কিছু নোটিফিকেশন দেখে থাকি সেটা অনলাইনেও কিন্তু আমি তার জন্য কি করতে পারি, ইস্যু করতে পারি অনলাইনে, তাই তো? কিন্তু অনলাইনে সুবিধা গ্রহণ করার আগে আমাদের কিন্তু কি ছিল না, আমাদের কিন্তু আগে কি করা হতো না, আগে কিন্তু আমাকে অনলাইন ছাড়া অফলাইনে আমাকে কিন্তু এর জন্য ইস্যু করার জন্য রিকোয়েস্ট করতে হতো বা লেটার লিখতে হতো, অ্যাপ্লিকেশন করতে হতো। তো সেটাই হচ্ছে আমরা জানবো। প্রথমে জানতে হবে যে আমাদের এই যে ইডব্লিউএস সার্টিফিকেট আছে, তো এই ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আমার যোগ্যতা কি কি লাগবে, আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সেটা যদি না জানি তাহলে কিন্তু এই লেটারটা কেউ অ্যাটেন্ড করতে যেও না, নাম্বার কম পাবো। কেন কম পাবো? বিকজ আমি জানি না কি পয়েন্ট আমাকে মেনশন করতে হবে, কি পয়েন্ট আমাকে লিখতে হবে, আমি কিন্তু সেটা জানি না। তাহলে প্রথমেই আমাকে জানতে হবে, প্রথমেই চলে আসে দেখো যেহেতু ইকোনমিক্যালি উইকার সেকশন, তার মানে কি এখানে আমার ইনকামটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ফ্যামিলি ইনকাম, সেটা শুধু আমার ইনকাম না, আমার ফ্যামিলির ইনকাম, এটা কিন্তু মাথায় রেখো যে ফ্যামিলি ইনকাম যেটা গ্রস ফ্যামিলি ইনকাম যেটা যেন 8 লাখের বেশি না হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাকে মানে মাথায় রাখতে হবে যে নেক্সট আমার চলে আসে কি ল্যান্ড চলে আসে। তো এই ল্যান্ড হচ্ছে মাথায় রাখতে হবে, একটা হয়ে গেল আমার এগ্রিকালচারাল ল্যান্ড, আর 2 নম্বর হয়ে গেল যেখানে আমি থাকি অর্থাৎ রেসিডেন্সিয়াল প্লট। তো এগ্রিকালচারাল ল্যান্ড যদি আমার থেকে থাকে তাহলে সেটাও হচ্ছে আমার 5 একর থেকে 8 একরের মধ্যে থাকতে হবে, তার বাইরে গেলে হবে না, এটাও আমরা জানি। এবার চলে আসে দেখো আমরা জানি যে মিউনিসিপ্যালিটি এরিয়া আলাদা, তাই তো? তো সেই এরিয়াগুলোকে ভাগ করে করে তোমাকে জানতে হবে, যদি আমার রেসিডেন্সিয়াল প্লট মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে হয় এবং সেটাও যদি আমার মানে হয় না যে ফ্ল্যাটে আমি থাকি না, আমি আমার বসত বাড়িতে থাকি,
তাহলে সেটা হচ্ছে আমার কত থাকতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে সেটাও যাতে আমার কি থাকে না, কি বলবো, মোটামুটি বলে না যে 100 স্কোয়ার মতো, 100 স্কোয়ার ফিটের মতো মনে হয় থাকতে হয়। ঠিক আছে, তো এই 100 স্কোয়ার ফিট নয়, 100 স্কোয়ার ইয়ার্ডের মধ্যে থাকতে হয়, যেটাকে আমরা 900 স্কোয়ার ফিট বলতে পারি। তাই তো 900 স্কোয়ার ফিট আমার থাকতে হবে, অর্থাৎ 100 স্কোয়ার ইয়ার্ড থাকতে হবে। 100 স্কোয়ার ইয়ার্ড মোটামুটি, যেটাকে আমরা যদি স্কোয়ার ফিটে লিখি তাহলে মোটামুটি ধরো 900 স্কোয়ার ফিট হয়ে যাচ্ছে, স্কোয়ার ফিট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, বোঝা গেল। নেক্সট হচ্ছে আমার যে ধরো আমি কোনো পঞ্চায়েত এলাকায় থাকি, হ্যাঁ, পঞ্চায়েত এলাকায় থাকলে সেটা কি হয়ে যাবে, এটা ডবল হয়ে যাবে, অর্থাৎ এই 100টা হয়ে যাবে 200 স্কোয়ার ইয়ার্ড। আর যদি এটা 200 স্কোয়ার ইয়ার্ড হয়ে যায় তার মানে এটা হয়ে যাবে আমার 1800 স্কোয়ার ফিট। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে তোমাকে কিন্তু লিখতে হবে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার কাছে যদি প্রপার ইনফরমেশন থাকে যে আমার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে আর কি কি ডকুমেন্টস লাগবে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাকে এখানে ডকুমেন্টস মেনশন করতেই হবে, কারণ আমাকে লেটারে বলে দিয়েছে যে তোমার কাছে প্রপার ডকুমেন্টস আছে এবং তুমি এলিজিবল, সেটা প্রুভ করার জন্য সেই ডকুমেন্টস গুলোকেও তোমাকে অ্যাটাচমেন্ট হিসাবে প্লেস করতে হবে। তাহলে সেখানে তোমাকে অবশ্যই লিখতে হবে যে কি কি ডকুমেন্টস আছে। তুমি ডকুমেন্টস তখনই জানতে পারবে যদি তোমার কাছে সেই ব্যাপারে ইনফরমেশন থাকে, যদি না থাকে তাহলে আমি লিখবো না। এই যেমন ধরো আমরা ডকুমেন্ট জমা দিলাম বা কি কি ডকুমেন্ট লাগে, আমি এখানে মোটামুটি সব ডিটেলস দিয়ে দিয়েছি যে কি কি ডকুমেন্টস লাগে, আধার কার্ড লাগে, প্যান কার্ড লাগে, ভোটার আইডি কার্ড লাগে। তোমারও যেমন, তোমার সাথে সাথে প্যারেন্টসদেরও লাগবে, কারণ দেখো অনেক সময় কি হয় যে আমার নাম আমার বাবার নামের সাথে মিললো না, বাবার নাম একরকম আছে তার ভোটার আইডি কার্ডে, তোমার জায়গায় অন্যরকম এসে, হয় না যে টাইপিং এরর থাকে, যেটা অনেকে চেঞ্জও করে না। তো এরকম যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু সেটাকে কি করে দেওয়া হয়, অগ্রাহ্য করা হয়। তো সেই কারণে সবার প্রপার ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে, তোমার এবং তোমার বাবা মার দুজনেরই। ঠিক আছে, তো এবং তোমার ডেট অফ বার্থ কি রয়েছে সেটাকে ভালোভাবে চেক করতে হয়, সেটার ব্যাপারে ডেট অফ বার্থ সার্টিফিকেট যে তোমার রয়েছে, যেটা তোমার ডেট অফ বার্থ কে ভ্যালিড করে যে হ্যাঁ তুমি এই দিনই জন্মেছো, বার্থ সার্টিফিকেট তোমাকে প্লেস করতে হবে। যদি না থাকে তাহলে আমরা কি দিতে পারি, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আমরা প্লেস করতে পারি। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা তোমাকে লিখতেই হবে। ঠিক আছে, এবার দেখো তোমার কাছে যে ল্যান্ডের ব্যাপার, এটা চলে এলো আমার রেসিডেন্সিয়াল অ্যান্ড আমার যে কি রয়েছে আমার নিজস্ব পরিচয়, তো সেটা আমার হয়ে গেল। এছাড়াও দেখো, এছাড়াও হচ্ছে আমার যে প্রুফ, ফ্যামিলি ইনকাম আমি বলেছি এটা, কিন্তু আমার প্রুফ তো থাকতে হবে। তো সেই কারণে বাবা যদি হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে বা হচ্ছে প্রাইভেট এমপ্লয়ি হয়ে থাকে, তো সেটার ক্ষেত্রে তোমাকে প্রুফ দিতে হবে যে তিনি এত টাকাই স্যালারি পান, তো একটা স্যালারি স্লিপ তোমাকে দিতে হবে। এছাড়া তোমরা জানো যে এই রিলেটেড আমরা ডকুমেন্টও দিতে পারি। হ্যাঁ, তো হয় না যে আমরা বিডিও তরফ থেকে বা মিউনিসিপ্যালিটি তরফ থেকে যে ইনকাম সার্টিফিকেট আছে, তো সেটা যেন এখানে প্লেস করা থাকে। এগুলো সমস্ত কিছু জানতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হয়। যদি তুমি ধরো হয় না যে জেনারেল কাস্টের মধ্যে অনেক রকম ভাগ থাকে, তাঁতি থাকে, কেউ ধরো তাঁতি ভাগ থাকে, কেউ বৈষ্ণব, এরকম নানা রকম ভাগ থাকে, তো সেই সাব কাস্টের যে সার্টিফিকেট হয় সেটাও প্রোভাইড করতে হয়। তো এগুলো সমস্ত কিছু আমি অ্যাড করে দিয়েছি এখানে, যে কি কি সার্টিফিকেট আমার দরকার বা আমার কাছে আছে সমস্ত কিছু, এবং সেগুলো আমি করেই তারপরে হচ্ছে আমি আপনাকে চিঠিটা লিখছি না, সেগুলো আমার কাছে আছে, এটা কিন্তু আগে জানতে হবে। যদি আমার কাছে সেই রিলেটেড কোনো ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু আমি চিঠি লিখবো না, তাহলে সেকেন্ড অপশন চলে আসবো। ঠিক আছে, প্রথমে দেখো কি আছে, আমি সাবজেক্ট এইভাবে চুজ করতে পারি। এবার দেখো দু রকম ভাবে লেটার লেখা যায়। ওপরে যখন আমাকে বলে দিয়েছে, আমি ওপরে আরেকবার যাব তোমাদের জন্য দেখাবার জন্য, যে এখানে বলে দিয়েছে issue an economically weaker section certificate in favor of you। এবার তোমাকে সার্টিফিকেট ইস্যু করবে, তার একটা আর্জেন্সি জানাতে হবে বা তার একটা পারপাসও যদি কেউ শো করতে চাও যে না আমি পারপাস শো করে লিখতে চাই যে কেন আমার হঠাৎ করে ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট এর প্রয়োজনীয়তা আছে, তো সেটাও যদি আমাকে লিখতে হয় তাহলে আমি পারপাস যদি আমি মেনশন করতে চাই আমার বডিতে, ধরো বেশি নয় 1-2 লাইনে আমি লিখলাম, তাহলে সেটার জন্য কিন্তু আমার সাবজেক্ট তখন চেঞ্জ হয়ে যাবে। নইলে অ্যাপ্লিকেশন ফর ইস্যুয়েন্স অফ ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট অথবা রিকোয়েস্ট ফর ইস্যুয়েন্স অফ ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট এইভাবে লিখতে পারি যদি আমি পারপাস
না শো করতে পারি। যদি আমি পারপাস শো করতে চাই যে আমার এডুকেশনের জন্য দরকার, আমার জব পারপাসের দরকার, হয় না এডুকেশনের জন্য কেউ কলেজ বা কেউ ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটি সে হায়ার স্টাডিজ করবে এবং সেখানে হচ্ছে তার ফিজ রিলেটেড কিছু সে কম্পেনসেশন পাবে, তো সেখানে কিন্তু তাহলে তার জন্য সে অ্যাপ্লাই করতে পারে। তো সেটাও তুমি যদি এডুকেশন হয় বা যদি জব পারপাস হয় তো সেটা লিখতে পারো যে কলেজ ইউনিভার্সিটি হতে পারে, স্কলারশিপের জন্য হতে পারে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এর জন্য হতে পারে। তো সেগুলো মাথায় রেখে যদি তুমি পারপাস শো করতে চাও তাহলে এইভাবে লিখতে পারো যে রিকোয়েস্ট ফর ইডব্লিউএস সার্টিফিকেট ফর পারপাস এটা। শর্টে লিখেছি, বারবার বলছি ইডব্লিউএস কথাটা লিখো না, এটার বদলে আমি ওপরে তো বড় বড় করে লিখে দিয়েছি যে প্রথমে আগে ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট লেখো, তারপরে ব্র্যাকেটে ইডব্লিউএস লিখলে কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট দেখো আমি এটা শর্টে লিখেছি কেন আমি সেটাও বলে দিলাম যে এখানে জায়গার অভাব, আমি জাস্ট দেখাতে চেয়েছি তোমাদের। বা এইভাবে লিখতে পারি যে অ্যাপ্লিকেশন ফর ইডব্লিউএস সার্টিফিকেট ফর অ্যাডমিশন টু কলেজ অথবা ইউনিভার্সিটি, কেউ কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখাতে চাইছো, ঠিক আছে, অথবা স্কলারশিপের জন্য দেখাতে চাইছো তাহলে সে লিখবে ফর স্কলারশিপ। যে যা পারপাসে লিখতে চাইছো নিজের ইচ্ছা মতো পারপাসে লিখো। তবে জবকে প্রেফার করো কারণ তোমরা এখন একটা সিভিল সার্ভেন্ট নিজেকে মনে করো এবং তার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষা দিচ্ছ, তো জব পারপাসে লিখলে আমার মনে হয় বেশি ভালো হবে। বাট কেউ যদি মনে করো হায়ার স্টাডিজ এর জন্য আমি লিখতেই পারি, ইউ ক্যান ডু দ্যাট, কোনো অসুবিধা নেই। আমি বলতে চাইছি মোদ্দা কথা কেউ পারপাস শো করতে পারে যে হ্যাঁ আমার পারপাস এই আছে তার জন্য আমি সার্টিফিকেট চাইছি এবং তাড়াতাড়ি চাইছি, এই জিনিসটা যেন মাথায় থাকে। কেন চাইছি তাড়াতাড়ি? কারণ পারপাস আছে, আমি দেখিয়েছি কারণ আমার পারপাস আছে আমার জবের জন্য বা আমার ইউনিভার্সিটিতে ভর্তির জন্য, তো সেখানে আমার তো তাড়াতাড়ি করতে হবে। এবার আমাকে জানতে হবে যদি আমি জানি যে এই যে সার্টিফিকেটের জন্য আমি ধরো অ্যাপ্লিকেশন দিলাম, কতদিনের মধ্যে সেই সার্টিফিকেট আমি পাবো? মিনিমাম তোমার সময় লাগে 15 থেকে 30 দিন। এই জিনিসটা যদি আমার না জানা থাকে তাহলে আমি কি করব? তাহলে আমি ইন জেনারেল লিখবো যে আমি খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে চাইছি। অর্থাৎ আমি লিখতে পারি যে আই উড বি গ্রেটফুল ইফ ইউ কুড কি বলবো এক্সপেডাইট, এক্সপেডাইট করতে পারো, এক্সপেডাইট লিখতে পারো ভালো জিনিস বা ভালো একটা ওয়ার্ড। অ্যান্ড ইস্যু না, তাড়াতাড়ি করতে বলছো যে কোনো কাজ তুমি তাড়াতাড়ি করতে পারো, এক্সপেডাইট কথাটা লিখতে পারো, তাড়াহুড়ো ব্যাপার বা তাড়াতাড়ি করার জন্য। তো সেই ওয়ার্ডটা খুব ভালো লাগে শুনতে যে if you could expedite and issue the economically weaker section certificate বা EWS certificate, তো এটা লিখে তারপর লিখতে পারলে যে কিসের জন্য খুব তাড়াতাড়ি একটা আর্লিয়েস্ট, এইভাবে তুমি লিখে দিতে পারো যখন তোমার কাছে এই ডিউরেশন জানা নেই। এবং যখন জানা না থাকে, দেখো তুমি তো কখনো একজন এডিএম কে বলতে পারো না যে আমাকে হচ্ছে 7 দিনের মধ্যে দিয়ে দিন, কখনো পসিবল নয়, কারণ সেটা প্রসিডিয়ারই 15 থেকে 30 দিন সময় লাগে। তো যদি জানা থাকে তখন তুমি মেনশন করো, যদি জানা না থাকে তাহলে তুমি এইভাবে লিখতে পারো যেটা আমি তোমাকে বললাম। আদারওয়াইজ যদি তোমার জানা থাকে হ্যাঁ 15 থেকে 30 দিন এটা সময় লাগে, তাহলে তুমি সেটা লিখতে পারো যে আই শ্যাল বি গ্রেটফুল, এভাবে লিখতে পারো ইফ ইউ কুড কি বলবো ইস্যু দ্য সার্টিফিকেট উইদিন, বলে তুমি লিখে দিলে যে এই স্পেসিফিক টাইম দিয়ে দিলে। তো সেটা তোমার ক্ষেত্রে সুবিধা হলো, কারণ তুমি তখন এক্সামিনেরও ভাববে যে হ্যাঁ তুমি তার মানে ডিউরেশন জানো, তুমি অবান্তর কিছু রিকোয়েস্ট করোনি, কারণ সময় তো লাগে 15 থেকে 30 দিনের মধ্যে, তো তুমি 20 দিন বা 15 দিনই তুমি দিয়ে দিলে যে তাড়াতাড়ি তোমার চাই, বোঝা গেল? তো এটা তুমি তখন মেনশন করো, আর যদি তুমি টাইম না জানো তাহলে তুমি ওইভাবে লিখতে পারো যেটা প্রথমে বললাম। ক্লিয়ার? বোঝা গেল? তো নেক্সট দেখো যেটা আমি বললাম যদি তোমার পারপাস থাকে তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে আই এম রাইটিং টু রিকোয়েস্ট ইউ টু ইস্যু অ্যান ইকোনমিক্যালি উইকার সেকশন, বারবার বলছি ডিটেলস এ লিখবে, তারপরে হচ্ছে তুমি ব্র্যাকেটে এইভাবে লিখতে পারো সার্টিফিকেট ইন মাই ফেভার as I am in need of it to apply for government jobs। দেখো একদম ছোট্ট করে আমি পারপাস এভাবে লিখে দিতে পারি আমার যে ওয়ার্ড কাউন্ট আছে সেটাকে মাথায় রেখে, একদম একদম ছোট ভাবে যদি আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, বলেছি। আবার কেউ যদি চাও যে আমি কলেজকে দেখাবো বা ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নেবো, তো তুমি একটা কোর্স নেম দিয়ে বলে দিতে পারো যে এই কলেজ আর ইউনিভার্সিটিতে আমি হচ্ছে তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে চাই, তো এটার জন্য আমাকে কি বলা হয়েছে যে এই যে ইডব্লিউএস সার্টিফিকেট আছে এটা ম্যান্ডেটরি ডকুমেন্ট হিসাবে আমাকে সাবমিট করতে হবে, তো তার জন্য আমি আপনাকে বলছি। হ্যাঁ, তো এই হচ্ছে রিজার্ভেশন বেনিফিট পাওয়ার জন্য আমাকে এটা জমা করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার, আমরা জানি সবাই।
তো সেই জন্য আমি হচ্ছে আপনাকে চিঠিটা লিখছি। তো এই পারপাস গুলো তুমি একটা লাইনের মধ্যে তুমি লিখে ফেলতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে দেখো, এবার চলে এলো আমার ডকুমেন্টের জায়গায়। এবার বলতে চাইছি আমার কাছে নেসেসারি ডকুমেন্টস গুলো আছে। এবার বলে তুমি কি করলে না, তুমি হচ্ছে এবার তোমার যে ডকুমেন্টস গুলো আছে তুমি সেগুলোকে পরপর পরপর পয়েন্ট ওয়াইজ তুমি লিখে দিলে। এইভাবে করতে পারো। কেউ যদি চাও যে না আমার ফ্যামিলি, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এভাবে কেউ লিখে দিতে পারো। যে আমার ফ্যামিলি ইনকাম এত, আমার এত বিঘা জমি আছে, এগুলো দেখো অনেক ডিটেলস হয়ে যাচ্ছে এবং তোমার 150 ওয়ার্ডস কম করে দিতে পারে। তো সেই কারণে তুমি এইভাবে লিখে ফেলতে পারো যে আই হ্যাভ furnished all the necessary documents required for the issuance of the EWS certificate which are attached herewith for your kind personal। এটা লিখতে পারো। নেক্সট হচ্ছে তুমি লিখতে পারো যে আই হ্যাভ অ্যাটাচড দ্য requisite documents which includes, বলে এইভাবে লিখতে পারো। অথবা লিখতে পারো আই প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচড ডকুমেন্টস ফর ইউর রেফারেন্স। এইভাবে তুমি লিখে তারপরে হচ্ছে তুমি কি করতে পারো, এই যে ডকুমেন্টস, ডকুমেন্টস এ কি কি থাকবে আমি সমস্ত কিছু তোমাদের লিখে দিয়েছি। এটা কিন্তু তোমরা এইভাবে কিন্তু পয়েন্ট করে যদি লিখে থাকো তাহলে অবশ্যই ভালো নাম্বার পেয়ে থাকবে। বা কেউ যদি এরকম ডিটেলস এ লেখো যে আমি এই জন্য হচ্ছে কি বলে ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেটের জন্য আমি হচ্ছে অবশ্যই পাবো, আমি হচ্ছে এটা গ্রহণ করতে পারবো, তো সেটা যদি কেউ প্রুফ করতে চাও লেখার মাধ্যমে ইউ ক্যান ডু দ্যাট। আর কেউ যদি ডকুমেন্টস হিসাবে তুমি ধরো এটাকে লিখে তারপর কি কি ডকুমেন্টস তুমি অ্যাটাচ করছো এটাকে যদি তুমি ইন ডিটেলস এইভাবে লিখে দাও তাহলে আমার মনে হয় না যে খুব একটা বাজে নাম্বার পাবে, অবশ্যই ভালো নাম্বার পাবে, কারণ টু দা পয়েন্ট প্লিজ ওয়েতে তুমি লিখছো। তো সেখানে ডকুমেন্টস দেখো কি কি লাগছে, যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আমরা জানি, তো সেই ইনকাম সার্টিফিকেট যেটা ভিডিও বা এসডিও দ্বারা করা হয় সেটা আমরা জানি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কার্ডের দ্বারা, এবং দেখো প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড সবই আমরা দিতে পারি, এটা লিখে দিয়েছি আমি। নেক্সট দেখো ইনকাম প্রুফ হিসাবে স্যালারি স্লিপ লাগবে অবশ্যই ফাদারের। নেক্সট হচ্ছে দেখো ডেট অফ বার্থ যেটা তোমার আছে তার প্রুফ হিসাবে আমি যেটা বলে দিয়েছিলাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো বা হচ্ছে বার্থ সার্টিফিকেটও আমরা দিতে পারি। নেক্সট হচ্ছে সাবকাস্ট সার্টিফিকেট যদি কারোর থাকে সেটা তুমি দিতে পারো। ল্যান্ডের জন্য কি কি লাগবে ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু কেউ লেখে না, এটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ তোমাকে ডকুমেন্ট সাবমিট করতে, তুমি মুখে বলে দিলে এবার লিখে দিলে তো হবে না, ডকুমেন্টসে তুমি এই জিনিসগুলো দিয়েছো এটা কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে কি কি দিয়েছে দেখো, তুমি ল্যান্ডের জন্য খতিয়ান দিতে পারো, পর্চা দিতে পারো, বা যেটাকে দলিল বলে, অর্থাৎ গিফট ডিডও হতে পারে বা সেল ডিড, যেটাকে দলিল বলে অ্যাকচুয়ালি। দলিল তো বাঙালি কথা, তো সেটাকে তুমি সেল ডিড অর গিফট ডিড এভাবে লিখে দিতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয় সেটাই তুমি লিখবে। বা কারো কাছে বিএলআরও সার্টিফিকেট থাকে তোমরা জানো, তো বিএলআরও সার্টিফিকেট তোমরা দিতে পারো। ওয়ারিসন সার্টিফিকেট লাগে, ওয়ারিসন সার্টিফিকেট এখনো বাবা মা বাবা বা কাকার মধ্যে এখনো সম্পত্তি ভাগাভাগি হয়নি, তো সেই ওয়ারিসন সার্টিফিকেট। নেক্সট হচ্ছে দেখো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট, ভীষণ ইম্পর্টেন্ট এটা। এই ডোমিসাইল যদি সার্টিফিকেট থাকে তা সেটা একটা খুব ভালো একটা প্রুফ যে তুমি এখানকার অনেকদিন ধরে বাসিন্দা, তুমি সেই পার্টিকুলার ডিস্ট্রিক্টে, তো সেটা তো সেই ডোমিসাইল সার্টিফিকেট তোমার লাগবে যেটা এসডিও ইস্যু করে থাকে। নেক্সট হচ্ছে দেখো সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট লাগে প্যারেন্টসদের, বাবা মা উভয়েরই সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট লাগবে, আর 4 কপি তোমার ফটোজ লাগে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমার এই যে ডকুমেন্টস এর জায়গা আমি দিয়েছি কিনা ঠিকঠাক মতো আমার লেখায়, তো সেগুলো কিন্তু একটু তোমরা চেক করে নিতে পারো। আশা করছি তোমরা যদি এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো লিখে থাকো অবশ্যই ভালো নাম্বার পাবে। ঠিক আছে, নেক্সট দেখো এবার পরবর্তী আমি যে লেটারের কথা বললাম যেটা হচ্ছে তুমি হচ্ছে সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট হিসাবে কোনো সেন্টারকে তুমি কলকাতায় অবস্থিত তাকে তুমি চিঠি লিখছো এবং সেখানকার কিছু ফ্যাসিলিটিস তোমার সুবিধার জন্য, তোমার যে প্রিপারেশন আছে সেটাকে এনহ্যান্স করার জন্য তুমি হচ্ছে অ্যাভেল করতে চাইছো, তো সেখানে তুমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বাবা এইভাবে লিখে দিতে পারো যে কি কি ফ্যাসিলিটিস বাবা পাচ্ছ। এটা হচ্ছে লেটার নাম্বার 2। সেকেন্ড লেটারের ক্ষেত্রে একটু মাথায় রেখে দিও যা যা আমার লেখা হচ্ছে সবই তো সেমই, আর সবই ফর্মাল লেটারের একটা ফর্ম্যাট ফলো হচ্ছে, এখানেও সেমই জিনিস ফলো হবে। তুমি কাকে চিঠি লিখবে তার লেখাই আছে যে টু দ্য চেয়ারম্যান বলে, তারপর তুমি যেটা নাম ছিল মনে হয় যে সত্যেন্দ্রনাথ টেগার স্টাডি সেন্টার কিছু ছিল নাম, তো সেটা তুমি দিয়ে দিলে, দিয়ে টু দ্য চেয়ারম্যান লিখলে, তারপর লিখলে কোথাকার দেওয়া ছিল দেখো নিচেই তোমার কি থাকবে না, তোমার হচ্ছে প্লেসের নাম থাকবে যেটা কলকাতা সল্টলেক দেওয়াই আছে,
তো সেটা তুমি লিখে দিলে। নেক্সট তারপর তোমার থাকবে হচ্ছে সাবজেক্ট, ভীষণ ইম্পর্টেন্ট। দুটোতেই কিন্তু সাবজেক্ট ভালোভাবে লিখো। সাবজেক্ট ওপরেরটা আমি দেখিয়ে দিয়েছি কি কিভাবে সাবজেক্ট লিখতে পারো। নিচের সাবজেক্টও তুমি লিখতে পারো যে তুমি কিসের জন্য লিখছো, যে সিকিং অ্যাডমিশন টু এই পুরো ইনস্টিটিউশনের নামটা তুমি লিখলে বা সেন্টারের নামটা লিখলে, লিখে হচ্ছে কিসের জন্য তুমি হচ্ছে সিকিং মানে সিকিং অ্যাডমিশন টু এই পার্টিকুলার সেন্টার, কিসের জন্য লিখতে পারলে যে এনহান্সিং মাই প্রিপারেশন, এভাবে লিখতে পারলাম। বা সাবজেক্ট আমি এইভাবে লিখতে পারলাম যে আমি হচ্ছে রিকোয়েস্ট করছি ফর অ্যাডমিশন টু যে সত্যেন্দ্রনাথ ট্যাগর যে সিভিল সার্ভিস স্টাডি সেন্টার আছে, তো সেটা জাস্ট এইটুকু লিখলাম, তাহলে হবে, কোনো অসুবিধা নেই। বাট সাবজেক্ট ইজ মাস্ট, সাবজেক্ট দিতেই হবে। তাহলে এইগুলো যদি আমি প্রপার ফলো করে লিখি, তো আমার তো ফরম্যাট যদি ঠিকঠাকই থাকে। আর বডিতে কি লিখতে হবে, বডিতে তো একদম একদম ইজি জিনিস, যে কেন আমি ভর্তি হতে চাইছি, কি কারণে, এখান থেকে ধরো অনেক সাকসেস দেখেছি, এখান থেকে হয় না যে স্টুডেন্টরা প্রচুর সাকসেস স্টোরি দেখে ইনফ্লুয়েন্সড হয়ে সেখানে ভর্তি হতে যায়। তো এই জিনিসগুলো তোমরা একটু মেনশন করতে চাও যে এখান থেকে আমি প্রচুর সাকসেস দেখেছি, বা এখান থেকে যে সমস্ত ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয় খুব উন্নত মানের প্রোভাইড করা হয়, মোটামুটি এইভাবে তুমি লিখে তুমি অবশ্যই শুরু করতে পারো। এবং ফেসিলিটিস, এটা আলাদা করে বলে দিয়েছিল যে লাইব্রেরি ফেসিলিটিস, হোস্টেল ফেসিলিটিস, এগুলো ছাড়াও আদার্স ফেসিলিটিস। এবার আদার্স ফেসিলিটিস এর মধ্যে তুমি কি কি ইনক্লুড করতে পারো সেটা আমি এখানে তোমাকে লিখে দিয়েছি। যে তুমি এইগুলো লিখতে পারো যে তুমি এক্সপার্ট যারা রয়েছে তাদের তুমি কোচিং এর ফেসিলিটি পাচ্ছ, তাদের মেন্টরশিপ পাচ্ছ, বা তাদের গাইডেন্স পাচ্ছ এই পার্টিকুলার এক্সামিনেশনের জন্য। তুমি হচ্ছে লাইব্রেরি কি করতে পারছো, এবং তাদের যে অনলাইন রিসোর্সেস আছে সেগুলোকে অ্যাভেল করতে পারবে। হোস্টেল অ্যাকোমোডেশন তুমি পাবে। তার জন্য হচ্ছে তুমি এখানে আরো ভর্তি হতে চাইছো এবং এই ফ্যাসিলিটিস গুলো নিতে চাইছো। এই ফ্যাসিলিটিস গুলো তুমি এগুলো পয়েন্ট করে লিখে দিতে পারবে। নেক্সট দেখো রেগুলার মক টেস্ট, ফিডব্যাক সেশনস, নেক্সট দেখো পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন মডিউলস আছে, যার জন্য যেটা তুমি চাইছো। পিয়ার টু পিয়ার লার্নিং আছে, ডিসকাশন, গ্রুপ ডিসকাশন আছে, কাউন্সিলিং আছে, মেন্টাল ওয়েলনেস সাপোর্টও আছে। তো সমস্ত কিছু একটা দেখো একটা পয়েন্ট তোমাদের সাজিয়ে দিয়েছে, যে এই পয়েন্ট গুলো তুমি যদি তোমার লেখার মধ্যে ইনক্লুড করতে পারো আদার ফ্যাসিলিটিস এর মধ্যে, তাহলে তোমার লেখাটা একটা অন্য মাত্রায় পৌঁছায় এবং ভালো নাম্বার অবশ্যই লেটার থেকে গেইন করা যায়। ঠিক আছে, বোঝা গেল? এবার সর্বশেষ আমাকে মাথায় রাখতে হবে যে এই সমস্ত জিনিস তো আমি বলে ফেললাম, খুব ভালো কথা। পরবর্তী পয়েন্ট যেন আমি একদমই না ভুলে যাই, যে আমি এটা বললাম যে আই লাইক টু রিকোয়েস্ট অ্যাডমিশন to the center and avail the following facilities। দিয়ে আমি ফ্যাসিলিটিস যখন লিখছি, তার সাথে সাথে আমার শেষের যে লাইন এর পরে আমার যেটা অবশ্যই অ্যাটাচ থাকে। কি অ্যাটাচ থাকবে? I have attached my biodata and যে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটস আছে সেগুলো আমি এখানে অ্যাটাচ করছি। তো এই পয়েন্টটা আমার থাকে কিসের জন্য? ফর ইওর রেফারেন্স। ওকে, তো সেই জিনিসটা যেন আমি এখানে মেনশন করি, কারণ তোমার যদি সেই এবিলিটি না থাকে, তোমার যদি সেই সার্টিফিকেটস গুলো না থাকে, তাহলে তারা তোমাকে ভর্তি নেবে কেন? বোঝা গেল? আশা করছি তাহলে এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে কিভাবে হচ্ছে আমরা আমাদের লেখাগুলোকে একটু ভালোভাবে লিখতে পারি, বা এরকম যদি আমাদের অ্যাপ্রোচ থেকে থাকে অবশ্যই আমরা ভালো নাম্বার পেতে পারবো। তো দুটো লেটার আমি মোটামুটি তোমাদের একটু আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী আমরা যেটা নিয়ে আলোচনা করব, চলো একটু আমরা আবার কোয়েশ্চেনের দিকে ফিরে যাই। তো দেখো এবার আমাদের কি এসেছিল না, নেক্সট হচ্ছে আমাদের রিপোর্ট এসেছিল একটা লিখতে। আমি তো রিপোর্টের টপিক দেখে অবাক, বিকজ তোমাদের যে রিপোর্ট এসে থাকে আমরা সবাই জানি ফর্মাল রিপোর্টকে প্রেফার করা হয়, এডিটোরিয়াল বেস রিপোর্টকে প্রেফার করা হয়। বাট আমরা এইবারে যে কোয়েশ্চেন পেপার দেখলাম, যেখানে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি, দেখো লিখিয়ে দিয়েছে ড্রাফট রিপোর্ট অন effect of global warming on planet Earth, a symposium organized by your college। তো সিম্পোজিয়াম মানে কি? what is the meaning of symposium? সিম্পোজিয়াম মানে হচ্ছে তোমাকে হয় না যে আমরা কোনো একটা মিটিং অ্যারেঞ্জ করেছি বা একটা কনফারেন্স অ্যারেঞ্জ করা হয়েছে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা কোনো পার্টিকুলার টপিকের ব্যাপারে আমরা আলোচনা করতে চাইছি। তো সেই মিটিং বা কনফারেন্সে ডাইরেক্ট কথাটা না দিয়ে তোমাকে সিম্পোজিয়াম দিয়ে দিয়েছে। তো দেখে বুঝতে পারছো আমার কলেজ আবার বলে দিয়েছে, তার মানে কি ইভেন্ট বেস রিপোর্ট আমার কাছে চলে এসছে, ইনফর্মাল রিপোর্ট আমার কাছে চলে এসছে, যেটা ভীষণ ইজি। প্রপার ভাবে যদি তোমরা একটা সুন্দর হেডিং দিয়ে
এবং ডেজিগনেশন আমি বলে দিয়েছিলাম যে ফর্মাল রিপোর্টের ক্ষেত্রে কি হবে, আর হচ্ছে অ্যাক্সিডেন্টাল যে রিপোর্ট গুলো হয়, অ্যাক্সিডেন্টাল বেসড রিপোর্ট হয়, তার ক্ষেত্রে আমরা কিভাবে কি দেব, টাইটেল দেব। এবং এখানে আমরা প্রপার টাইটেল যদি আমরা দিতে পারি, অর্থাৎ এখানে আমরা বাই স্পেশাল করেসপন্ডেন্ট দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেটা দিয়ে কিন্তু আমি আমার লেখা শুরু করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা দেখো এত ইজি একটা টপিক, 200 ওয়ার্ডস এর মধ্যে লিখতে দিয়েছে, এবং ফর্মাল রিপোর্টও দেয়নি, তাই না? ফর্মাল রিপোর্ট দেয়নি, একটা ইনফর্মাল রিপোর্ট দিয়েছে। এটা তো সবার কাছে খুব ভালো একটা মানে কি বলবো, দুটো দুটো পরপর সোজা জিনিস দেখে একটা কনফিডেন্ট হয়ে গেছে একটা স্টুডেন্ট, আশা করছি তার এক্সামিনেশন হলে, অর্থাৎ সে কনফিডেন্স ফিরে পেয়েছে। তো রিপোর্টও দেখো ইজি এসছে, ভালোভাবে নামাতে পারবো, প্রপার সেই ফরম্যাট ফলো করে যদি আমি লিখি, অবশ্যই নাম্বার কিন্তু গেইন করা যেতে পারে এখান থেকে। ঠিক আছে, তো আমি বারবার বলে দিয়েছিলাম যে ফর্মাল রিপোর্ট, ইনফর্মাল রিপোর্টের কি স্ট্রাকচার হবে, কি ডেজিগনেশন হবে, প্রপার টাইটেল আমি লিখতে পারছি কিনা, তো সেগুলোকে যদি আমি মাথায় রেখে লিখি, অবশ্যই ভালো নাম্বার পাওয়া যাবে। তো ডেজিগনেশন গুলো মাথায় রেখো, কোথায় বাই স্টাফ রিপোর্টার হবে, কোথায় শুধু XYZ লিখবো, যেমন সার্ভে রিপোর্টের ক্ষেত্রে লিখে থাকি, কোথায় হচ্ছে আমরা বাই স্পেশাল করেসপন্ডেন্ট লিখবো, কোথায় XYZ স্পেশাল করেসপন্ডেন্ট লিখবো, তো সেগুলো যেন আমাদের মাথায় থাকে। কোথায় লোকাল করেসপন্ডেন্ট লিখবো, এখানে লোকাল জিনিসটা লিখো না, লোকাল করেসপন্ডেন্ট লেখা মানে সেটা লোকালিটির এরিয়ার মধ্যে রয়েছে, তো সেগুলো কিন্তু এই জিনিসগুলো আশা করছি তোমরা খুব ভালোভাবে ক্লাস করে বুঝতে পেরেছো, ডিফারেন্সিয়েট করে, তো সেগুলোকে আলাদা করে তোমরা লিখতে পেরেছো। ঠিক আছে, নেক্সট চলো চলে আসি, যেটা ইম্পর্টেন্ট এবার আলোচ্য বিষয়, দ্যাট ইজ ইয়োর এসে বা কম্পোজিশন। এবার দেখো এসে কম্পোজিশন দুটো এক জিনিস নয়, আমি বহুবার তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এখানে যে চারটি টপিক এসে বাবা, যদি ওপরে টপিক দেখি যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছিলাম রেডি করো, কমন টপিক আসবেই, এরকম একটা টপিক একটা ছিল। তো তার মধ্যে আমি এনইপি দিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছো যে আমি ভালো লিখতে পেরেছি ম্যাম, এগুলোর উপর টপিক গুলো আমরা লিখছিলাম। আর সাথে দেখো আমি বলেছিলাম গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে লেখো, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে লেখো। দেখো ওমেন এম্পাওয়ারমেন্ট আগের বারও পরীক্ষায় এসেছিল, বাট ডিফারেন্ট টপিকের সাথে মিলিয়ে এখানে লিখতে দেওয়া হয়েছিল। সেম এখানেও দেখো কম্পাইল করা হয়েছে কিসের সাথে, না করা হয়েছে কন্যাশ্রী প্রজেক্ট, এবং তার সাথে হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট কে জড়িয়ে তোমাকে লিখতে দেওয়া হয়েছে। দুটো সম্পর্কে যদি আমার আইডিয়া ক্লিয়ার থাকে, তাহলে আমি ভালোভাবে এটাও কিন্তু লিখতে পারবো। তবে আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্ট প্রেফার করেছে এনইপি কে লেখা, কারণ সেখানে আমাকে শুধু কি লিখতে হয়েছে, ইমপ্লিমেন্টেশন হাইলাইটস করতে হয়েছে। তো সেগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি, তাহলে হচ্ছে লেখা আমাদের ভালো হতে পারে। তাহলে এ এবং বি কে ধরি, এ তো অবশ্যই কম্পোজিশন, কিন্তু বি কে আমি কম্পোজিশন হিসেবে ট্রিট করে লিখতে পারি, বা এসি হিসেবেও ট্রিট করে আমি লিখতে পারি। বাট লুক এট দিস সি এন্ড ডি। সি কে দেখো, সি তে আছে এজিং, আর ডি তে কি রয়েছে, লিটারেচার এন্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। অর্থাৎ লিটারেচারকে রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি হিসেবে তোমাকে প্লট সাজিয়ে রেডি করে লিখতে হবে। এখানে তুমি যদি লিটারেচারের সাথে যুক্ত থাকো, বিভিন্ন রকম বই নাড়াচাড়া করে থাকো, বিভিন্ন রাইটার বা অথারের যে লিটারারি ওয়ার্কস আছে সেগুলো নিয়ে তুমি যদি অ্যাওয়্যার থাকো, তাহলে সেগুলোকে এক্সাম্পল হিসাবে রেডি করে লিখে তুমি কিন্তু প্লটটা ভালোভাবে সাজাতে পারবে। এখানে অপরেরটা দেখো এজিং, এজিং তিন রকম আমরা দেখে থাকি, শুধু ফিজিক্যালি নয়, সাইকোলজিক্যালিও দেখে থাকি, বা সোশ্যাল হিসাবেও আমরা সোশ্যালিও দেখে থাকি এজিং। তো সেগুলোকেও তোমাকে ডিটেলসে লিখতে হবে, বর্ণনা করতে হবে, তার প্রোজ এন্ড কনস নিয়েও তোমাকে ডিসকাশন করতে হবে, এবং কনক্লুশন করতে হবে। তার মানে এই দুটো হচ্ছে বাবা আমরা এসে টপিক ধরে চলতে পারি, দুটোকে একদম পিওর এসে টপিক বলতে পারি। তো বেশিরভাগ স্টুডেন্ট বারবার বলেছে যে আমি উপরেরটাই প্রেফার করেছি, আবার অনেক স্টুডেন্ট এটাকে প্রেফার করেছে লেখা, লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। যারা সুন্দরভাবে গুছিয়ে উইথ এক্সাম্পল, আমি বারবার বলছি তোমার লেখা তোমার পড়ার উপর ডিপেন্ড করে, যত আমি বেটার রিডিং হ্যাবিট তৈরি করব, তত আমার লেখা ভালো হবে, আগেই বলেছিলাম। তো যাই হোক, তারা লিখেছে এটা খুবই ভালো, অন্যরকম একটু নিজের আলাদা মাত্রা এনেছো লেখার মধ্যে, এবং নাম্বার অবশ্যই অন্যদের থেকে আলাদাই পাবে, তাই তো? নেক্সট চলে আসি, দেখো নেক্সট আমাদের কাছে ছিল প্রেসি, তাই তো? নেক্সট আমাদের কাছে কি ছিল দেখো, প্রেসি ছিল। প্রেসিও ইজি ছিল, প্রেসির জন্য একটা প্রপার, তুমি আগের বারে আমরা দেখেছি চসার নিয়ে লেখা এসেছিল, লিটারেচারকে বেশ ভালো
প্রেফার করা হচ্ছে, শেক্সপিয়ার নিয়ে এবার লেখা এসছে, শেক্সপিয়ার রিলেটেড লেখা এসছে, তো সেটাকে যদি তুমি ভালোভাবে মোটামুটি পড়ো তাহলে অ্যাটেন্ড করা যায়, ভালোভাবে লেখা যায়, 1/3 করে তুমি অবশ্যই এটাকে নামাতে পারবে। তো এই রিলেটেড তোমাকে কিছু নামাবো, জাস্ট এটাকে আমাকে একটু তোমাদের দেখিয়ে দিতে চাইবো যে এই যে আমি এসে যে টপিকটা বললাম এজিং, এজিং এর দেখো আমাকে এই যে বলে দিলাম যে সাইকোলজিক্যালি ধরো, ফিজিক্যালি ধরো বা সোশ্যালি ধরো এজিং এর কি কি জিনিসপত্র রয়েছে, সেগুলো আমাকে বর্ণনা করতে হবে 3টে পয়েন্টে আলাদা করে ভাগ করে, এবং সেটা তারপরে তোমাকে সাজাতে হবে যে এতগুলো থাকা সত্ত্বেও, প্রতিকূলতা থাকা সত্ত্বেও এগুলোকে আমরা কি হিসাবে, এগুলোকে কিন্তু আমরা আশীর্বাদ হিসাবেও কাজে লাগাতে পারি, এগুলো কিন্তু প্লাস পয়েন্টস আছে, তো সেগুলোকে খুঁজে তোমাকে লিখে কনক্লুশন তারপরে আসতে হবে, কনক্লুড করতে হবে পার্টে, তো সেটা কিন্তু সাজিয়ে প্লট রেডি করে লিখতে হবে। নেক্সট রিয়েলিটি ভাবে আমরা হচ্ছে হেডিং দিয়ে লেখা শুরু করতে পারি, লিটারেচার রিফ্লেকশন অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, এবং সেখানে কিন্তু অবশ্যই যে তুমি লেখাগুলো বা যে বইয়ের সাথে বা যে যার সাথে, যার লেখার সাথে, যার লিটারেরি ওয়ার্কস এর সাথে তুমি যুক্ত আছো বা তার পড়া বা লেখা পড়েছো এবং সেখান থেকে তুমি উদ্ভূত হয়ে লিখছো, সেগুলোকে এক্সাম্পল হিসেবে কাজে লাগাও যে এই অথরের এই লিটারেরি ওয়ার্কসে আমি এই জিনিসটা পড়েছি এবং এই জিনিসে এই জিনিস থেকে এই জিনিসটা আমি বুঝতে পারলাম বা এই রিয়ালিটিটা উঠে এলো, তো সেই জিনিসটাকে যদি তুমি ভালোভাবে গুছিয়ে লিখতে পারো অবশ্যই নাম্বার কিন্তু এখান থেকে গেইন করা যায়। এই দুটো হয়তো অনেক স্টুডেন্টের কাছে একটু কঠিন লেগেছে দুটো টপিক, বাট উপরে দুটো টপিক যদি আমি দেখি এসে, যেটা জেনারেলি হচ্ছে এনইপি নিয়ে এসেছিল, আর সেকেন্ডটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের সাথে আমাকে দেখো যে গভর্নমেন্ট স্কিম আছে, তো সেটাকে কন্যাশ্রীকে দেখো যুক্ত করে লেখা এসছে, তো দুটো ইজি মনে হতে পারে আর এই দুটো হচ্ছে তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, এটাকে কিভাবে অ্যাপ্রোচ রাখা উচিত ছিল, কিভাবে লেখা যেতে পারে, সেটা আমি তোমাদেরকে একটু অল্পের মধ্যে বুঝিয়ে দিতে চেয়েছি। নেক্সট দেখো এই যে আমার প্রেসি চলে এলো, প্রেসির জন্য প্রপার টাইটেল দেখো এইভাবে, মোটামুটি আমরা যেটা প্যাসেজ পড়ে বুঝতে পেরেছি যে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, যে একটা প্রপার টাইটেল দিয়ে দিলাম যে ট্রান্সলেশন এন্ড ট্রান্সফরমেশন নিয়ে মোটামুটি শেক্সপিয়ারের ব্যাপারেই লেখাপত্র ছিল, তো সেগুলোকে সাজিয়ে তোমরা এইভাবে হচ্ছে লিখতে পারো, 1/3 এর মধ্যে নামিয়ে দেওয়া যায়, ঠিক আছে, বোঝা গেল? তো কিছু টাইটেল যদি আমি দেখো আইকেছি টাইটেল যদি দিয়ে দিই, টাইটেলের উপর অনেক কিছু নির্ভর করে যে আমি পার্টিকুলার প্যাসেজ পড়ে বুঝতে পারলাম কিনা, কিসের উপর লেখা দেওয়া হলো, শুধু শেক্সপিয়ার লিখে দিলে তো হবে না, কি কিসের জন্য, কার উপর ডিপেন্ড করে লেখাটা দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে তার ব্যাপারে, তো সেগুলো কিন্তু আমার কাছে ক্লিয়ার করে দেয় যদি আমি টাইটেল সঠিকভাবে লিখতে পারি, এবং এখান থেকে তোমার নাম্বার গেইন করার সম্ভাবনা থাকে। কোথায়? প্রেসিতে। চলো নেক্সট এবার আমরা দেখে নেব আমাদের কাছে যে ট্রান্সলেশন এসেছিল, দেখো ট্রান্সলেশনে যে টপিক আমরা দেখতে পাচ্ছি, দুটো টপিক ইজ ভেরি ভেরি ইজি, আর এগুলো আমাকে স্টুডেন্ট বলেছে কোনো একটা পার্টিকুলার নাম এই মুহূর্তে বলবো না, সেই পার্টিকুলার বইয়ে, তো বাজার চলতি একটা খুবই তোমাদের সবার পরিচিত একটা বই রয়েছে, তো সেই বই থেকে হচ্ছে তোমরা ইজি টপিক পেয়েছো, আমি জেনারেলি তোমাদের বাজার চলতি বই থেকে ধরে ধরে, আমি রিসেন্টও তোমাদের ট্রান্সলেশনের একটা ভিডিও আছে তোমাদের বলেছিলাম যে এখন WBCS এ আগে দেখেছি প্যাসেজ অনেক বড় বড় ট্রান্সলেশনে দেওয়া হতো, কিন্তু এই বছর এর আগের বছর যদি আমরা একটু ফলো করি দেখো প্যাসেজ কতটা ছোট হয়ে গেছে, তাই না? তো সেগুলোকে ইজি ভাবে আমি কিভাবে একটা একটা সেন্টেন্স ভাগ করে করে তোমরা ট্রান্সলেট করতে পারো সেগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম, এবং উপরে যদি আমি একটু দেখে থাকি যে একটা হচ্ছে আমাদের সাধু ভাষায় এসছে, একটা মোটামুটি চলিত ভাষায় এসছে এবং ইজি এসছে, এখানে কয়েকটা যে কিছু কিছু টার্মিনোলজি গুলো থাকে যেমন হচ্ছে খুর, দাঁত, নোক, শিং, এগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে লিখতে পারি এবং প্রপার টোন বজায় রেখে লিখতে পারি, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, যদি ভালোভাবে গুছিয়ে লিখতে পারে অবশ্যই এখান থেকে কিন্তু নাম্বার গেইন করতে পারে, ঠিক আছে? তাহলে ইজি ছিল মোটামুটি ট্রান্সলেশনের যে টপিক গুলো ছিল, তো এই হচ্ছে বাবা আমাদের পেপার, যেখানে আমি মোটামুটি তোমাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে কোয়েশ্চেন পেপার চারিদিক থেকে যদি আমি ভাবনা চিন্তা করে দেখি তো মোটামুটি ইজি ছিল, তাই তো? অর্থাৎ যদি আমি অনেকের কাছে প্রেসিটা একটু কঠিন মনে হতে পারে কারণ অনেকেই লিটারেচারের স্টুডেন্ট নাও হতে পারে, তো তারা যদি একটু ভালোভাবে প্যাসেজটা রিড করো তাহলে তুমি বুঝতে পারবে যে কিসের ওপর লেখা দেওয়া হয়েছে, সহজে একটা টাইটেল বের করে নাও এন্ড 1/3 করে আশা করছি জিস্ট গুলো বার করে সুন্দরভাবে লেখা যেতে পারে, প্রপার টোন বজায় রেখে, বারবার বলেছিলাম। আর নেক্সট হচ্ছে অনেকের কাছে মনে হয়েছে যে
একটু যদি এসের যে দুটো টপিক আছে এটা একটু ডিফিকাল্ট মনে হয়েছে, কিন্তু তোমাদের কাছে অপশন ছিল, তোমার ডিফিকাল্ট অনেকে ওই পয়েন্টটা বাদ দিয়ে তারা ইজি জিনিসটা বেশি কি করেছে, অ্যাটেম্প করেছে। কিন্তু এই ক্ষেত্রে বলে রাখি, যারা ইজি জিনিস লিখেছো সেরকম স্টুডেন্টদের সম্ভাবনা দেখবে প্রায় 60% মতো। আমি হাইপোথেটিক্যাল একটা সিনারিও বলছি যে 60% হয়তো সেটাকে অ্যাটেম্প করেছে, বাট যেটা 40% যারা ওই দুটো এসে টপিকের মধ্যে এজিং অথবা যেটা আমরা দেখলাম যে লিটারেচারের যে টপিক এসেছিল, যেটা রিফ্লেকশন হচ্ছে আমাদের রিয়েলিটি, তো সেটা নিয়ে যদি কেউ লিখে থাকে তাহলে সেটা হচ্ছে কি হয়ে যাবে না, তারা একটু অন্যদের থেকে আশা করছি একটু হলেও বেশি নাম্বার ক্যারি করতে পারে যদি তারা ভালোভাবে প্লট সাজিয়ে লিখতে পারে। কারণ আমি বারবার বলেছি, এসে শুরু হচ্ছে তোমার যেখান থেকে আর শেষ হচ্ছে যেখানে, প্রত্যেকটা এবং তার মাঝখানে যে বডি রয়েছে প্রত্যেকটা থেকে, অর্থাৎ যখন আমি ইন্ট্রোডাকশনে আছি তার থেকে যখন আমি বডিতে যাচ্ছি, ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, প্রত্যেকটার সাথে যখন এই যে ট্রানজিশন হচ্ছে, তো সেটা যেন কানেকশন বজায় থাকে, এমন যেন মনে না হয় ছন্ন ছড়া একটা ভাব। তো সেটা যদি বজায় রেখে ট্রানজিশনটা ঠিকঠাক মতো করে একটা রিলেট করে যদি কেউ লিখতে পারে, অর্থাৎ যদি কানেক্টেড ফিল হয় যে পড়বে, এবং কনক্লুশন পর্যন্ত যদি তার কানেক্টেড থাকে সেই জিনিসটা, তাহলে অবশ্যই নাম্বার কিন্তু ভালো গেইন করা যায় এসেতে। ঠিক আছে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে হচ্ছে আরো কিছু টপিক নিয়ে আমরা ডিসকাস করব। নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই যুক্ত থাকতে হবে WBPSC ওয়ালের এই চ্যানেলে, এবং লাইভ সেশনে প্রচুর vocabulary এবং গ্রামার রিলেটেড কিন্তু ভিডিও প্রোভাইড করা হয়। So that's it for today and have a good day.